ক্লাস 7 এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টের ফুল সাজেশন নিয়ে আজকের এই ক্লাসটি অনুষ্ঠিত হয়েছে। দেখো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2025 অর্ধবার্ষিক পরীক্ষা যেটা হবে, সেখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যেমন সিলেবাসটা জানা ইম্পর্টেন্ট, তেমনভাবে গুরুত্বপূর্ণ সাজেশনটাও জানা ইম্পর্টেন্ট। কেননা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের শুধুমাত্র অধ্যায়গুলো জানলেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবার কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে। তো তোমাদের সবার জানা উচিত যে ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে, কোন কোন পৃষ্ঠা থেকে প্রশ্নগুলো আসে, এবং তুমি যদি সেই পৃষ্ঠাগুলো খুব ভালো করে পড়ো, তাহলে খুব ভালো রেজাল্ট অনায়াসে করতে পারবা। এট ফার্স্ট আমি সিলেবাস নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সময় থাকবে 3 ঘন্টা, মার্ক পাবা 100 মার্ক। আর সৃজনশীল প্রশ্ন থাকবে হলো 50 নম্বর। 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যেগুলো 5টির উত্তর তোমাকে দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি থাকবে, যেগুলো 10টি প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30 নম্বর। এটা হলো তোমাদের মোটামুটি একটা পরীক্ষার যেই প্রশ্ন ধারা, সেটা টোটাল হলো 100 মার্কের পরীক্ষা। এবার আসে অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এ কি কি অধ্যায় রয়েছে তোমাদের। অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এ টোটাল 6টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়, যার নাম হলো বাংলাদেশের মুক্তি সংগ্রাম। দ্বিতীয় অধ্যায়, যার নাম হলো বাংলাদেশের সংস্কৃতি ও সংস্কৃতির বৈষম্য। তৃতীয় অধ্যায় হলো পরিবারে শিশুর বেড়ে ওঠা। চতুর্থ অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতি। পঞ্চম অধ্যায় হলো বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকত্ব। ষষ্ঠ অধ্যায় হলো বাংলাদেশের জলবায়ু। এবার যদি বলে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো বা যেখান থেকে প্রশ্ন আসবে, সেটা বাংলাদেশের সংগ্রাম, মুক্তির সংগ্রাম থেকে প্রশ্ন আসবে, বাংলাদেশের সংস্কৃতি থেকে প্রশ্ন আসবে, এখানে নাগরিকত্ব থেকে প্রশ্ন আসবে, জলবায়ু থেকে প্রশ্ন আসবে। এই 4টা থেকে তুমি অনায়াসে 5টা সৃজনশীল কমন পেয়ে যাবা। এবার আসে শুধু অধ্যায় জানলে ইম্পর্টেন্ট না, আমাদের বইয়ের থেকে পেজগুলো জানা ইম্পর্টেন্ট। তো আমি আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর যে মূল প্রশ্ন, মানে বই 2025 সালে, সেই বইয়ে। তো এখানে যদি আসি, তো আমরা একটু দেখতে পারি যে অধ্যায়ের সিলেবাস দেওয়া আছে। এবার আমরা কোন টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট পড়বো। প্রথম আছে রাষ্ট্রভাষা আন্দোলন, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। পার্ট 1, রাষ্ট্রভাষা আন্দোলন। 2052 সালে যেই আন্দোলনটা রয়েছে, সেটা তোমাকে অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে, এবং এই ভাষা আন্দোলন থেকে প্রশ্ন আসবেই আসবে। মানে রাষ্ট্রভাষা আন্দোলন তোমাকে পড়তে হবে খুবই গুরুত্ব সহকারে। আচ্ছা, তো আমি যেমনটা বললাম যে ভাষা আন্দোলন তোমাকে পড়তে হবে, তো সেটা তাৎপর্য হোক বা যাই হোক, ভাষা আন্দোলনের মূল বিষয়টা তোমাকে বুঝতে হবে, জানতে হবে। তারপর এখানে যুক্ত ফ্রন্টও মোটামুটি গুরুত্বপূর্ণ, বাট আমি তোমাকে এখানে ইম্পর্টেন্ট দেবো এটা, যুক্ত ফ্রন্ট গঠন ও 21 দফা কর্মসূচি। আমি কি এইটাকে গুরুত্ব দেবো নাকি যুক্ত ফ্রন্টকে? ঠিক আছে, তো তুমি যুক্ত ফ্রন্ট থেকে পড়বা, যুক্ত ফ্রন্টের গঠন ও 21 দফা আন্দোলন, পৃষ্ঠা নম্বর 5। আচ্ছা, মোটামুটি এটা পড়লে হয়ে যাবে এখান থেকে। তো এখান থেকে আর তেমন কিছু পড়ার দরকার নেই। বাঙালি অর্জন দরকার নেই। 6 দফা আন্দোলন খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। 6 দফা আন্দোলন, এই 6 দফা আন্দোলন অবশ্যই পড়বা, খুবই গুরুত্বপূর্ণ। তো এবার কিছু সংস্করণ করা হয়েছে, সংস্করণগুলো দেখে পড়ে নিবা, এবং 6টা দফা রয়েছে, এই 6টা দফাই মুখস্থ করবে ইনশাল্লাহ। তো এই 6 দফাটা খুবই গুরুত্ব সহকারে পড়বা। তো হয়তো এখানে অনেক সংশোধন করছে, আমরা যখন পড়ছিলাম তখন তো শেখ মুজিবুরের বিষয়ই ছিল, এখন জানি না কি কি আর রয়েছে, তবে 6 দফা আন্দোলনটা তোমরা খুব ভালো করে পড়বা। তো 6 দফা গেল, তারপরে এখানে এটা পড়ার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। 6 দফা পড়ার দরকার। 69-এর গণ অভ্যন্তরণ, এই পৃষ্ঠাটা পড়বা, পার্ট নাম্বার 5। তো এখানে আমরা 3টা দিলাম, ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, তারপর যুক্ত ফ্রন্ট গঠন, 21 দফা আন্দোলন, আর হলো 69-এর গণ অভ্যন্তরণ। এই 4টা টপিক পড়বা এই অধ্যায় থেকে, মোটামুটি এনাফ। আর এটা পড়ার কোনো প্রয়োজন নেই। 1970-এর সাধারণ নির্বাচন, এটা থেকে খুব কমই প্রশ্ন আসে, তো এটাকে আমি স্কিপ করব। পূর্ব পশ্চিম বাংলার বৈষম্য, এটাকেও পড়ার কোনো প্রয়োজন নেই আপাতত, এটাকে তুমি ছেড়ে দাও, এটাকে লাগবে না। তো এগুলোকে তুমি স্কিপ করো, এগুলোকে তেমন প্রয়োজন পড়বে না, ঠিক আছে? এই তো মোটামুটি যেই কয়টা টপিক বললাম, সেই কয়টা টপিক তুমি পড়বা। বিশেষ করে এই লাস্ট পেজটা একটু পড়বা, যে মানে মেজর জিয়াউর রহমান সম্পর্কিত একটু পড়বা, যে কি হয়েছে না হয়েছে, তার বিষয় যেটা আছে সেটা তোমাকে এখানে একটু পড়তে হবে, ঠিক আছে? আর বিশেষ করে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা হলো যে তোমাদের এই যে সৃজনশীল আছে, এখানে বইয়ের যে সৃজনশীলটা, এটাকে 100% গুরুত্ব দিবা। আর একটা সুবিধার কথা বা তোমাদের একটা গোপন কথা বলে দিই, যে অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের কি হয়, বইয়ের যে শেষে যে সৃজনশীল প্রশ্নগুলো থাকে, সেই সৃজনশীলগুলোই হুবহু তুলে দেয়। তোমরা হয়তোবা যদি এই সৃজনশীলগুলো পড়ো, তাহলে 100% তুমি 4টা অধ্যায়তে 4টা প্রশ্ন তো এমনিই পারবা। তো এই 2টা সৃজনশীল আছে, 2টা সৃজনশীলই পড়বা, কোনটাকে মিস দিবা না, বিশেষ করে এই 2টাকে তো পড়বা। আচ্ছা, গেল আমাদের প্রথম অধ্যায়। এরপর আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে তুমি যে বিষয়গুলো পড়বা সেগুলো হলো, এরপর আমাদের তৃতীয় অধ্যায়ে পড়তে হবে পরিবারের শিশুর বেড়ে ওঠা। এখান থেকে যেটা আমরা পড়বো, সর্বপ্রথম আমরা পার্ট 1 পড়বো, পরিবারের ধারণা ও ধরন। এটা আমাদের পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের মধ্যে। দেন আমরা এগুলো পড়বো না, আমাদের গ্রাম ও শহরের পরিবার, এটা পড়ার প্রয়োজন নেই। তারপর পরিবর্তনশীল পরিবার ও শিশুর
সমাজীকরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে পার্ট 1 এবং পার্ট 3 এটা তোমাকে পড়তে হবে এবং খুবই মনোযোগ সহকারে পার্ট 3 পড়তে হবে। এই অধ্যায়ে পার্ট 3 এর ভূমিকা সবচেয়ে বেশি। দেখো, শিশু সমাজীকরণে পরিবারের সদস্য ও তাদের সম্পর্কের ভূমিকা একই কথা। উপরেরটা যারা পড়বে এটা পড়ার প্রয়োজন পড়বে না, আবার এটা যারা পড়বে তার উপরেরটা পড়ার প্রয়োজন পড়বে না। মেন কথা, শিশুকে সমাজীকরণ কিভাবে করা যায় সেই টপিকটা তোমাকে এখানে পড়তে হবে। পাশাপাশি এখানে একটা সৃজনশীল রয়েছে, তো এখানে এই যে সৃজনশীলটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট, তোমাকে খুবই মনোযোগ সহকারে এই সৃজনশীলগুলো পড়তে হবে। তারপর হলো চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি। এবার বাংলাদেশের অর্থনীতি থেকে তোমাদের কি কি পড়তে হবে সেই বিষয়গুলো যদি বলি, কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তো দেখো, প্রথমে রয়েছে বাংলাদেশের গ্রাম ও শহরে আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী। তো অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলীর থেকে বেশি ইম্পর্টেন্ট হলো তোমার গ্রাম অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী, এইটা ইম্পর্টেন্ট, মানে 36 পৃষ্ঠার, এটাকে তুমি গুরুত্বপূর্ণ দিবা। তারপরে শহরেরটা পড়ার কোনো প্রয়োজন নেই, শহরে আমাদের প্রয়োজন পড়ে না এটার। আর এখানে পার্ট 2 পড়বা বাংলাদেশের শিল্প। এই অধ্যায় থেকে যদি একটা প্রশ্ন আসে, বাংলাদেশ শিল্প থেকে অবশ্যই প্রশ্ন আসবে, তাই তোমাকে বাংলাদেশের শিল্প খুবই মনোযোগ সহকারে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের শিল্পগুলো তোমাদের পড়া শেষ হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান এই বিষয়টা পড়বা। মেন কথা, শিল্প পাঠটা পুরোটাই পড়বা, ঠিক আছে? শিল্প পাঠটা কোনো কিছু বাদ দিবা না। পার্ট 3 পড়ার তো প্রয়োজন নেই, রপ্তানি আমদানির বিষয় এগুলো পড়লে মাথায় থাকবে না, এত সালের কথা এত উল্লেখ করলা প্রয়োজন নেই, এটাকে স্কিপ করো। তারপরে তোমাকে যেটা পড়তে হবে সেটা হলো কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, পার্ট 4। 3 বাদ দিব, পার্ট আমরা 2 পড়বো, পার্ট 4 পড়বো, এটা এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পার্ট 2 আর পার্ট 4 কে পড়লেই আমাদের মোটামুটি ওই অধ্যায়টা হয়ে যাবে। আচ্ছা, এই অধ্যায় থেকে সৃজনশীল দুইটা আছে, দুইটা সৃজনশীল পড়বা, যেমন সাপটা অর্থ এর পূর্ণ অর্থ কি, পূর্ণ অর্থ জানবা। দেন মাঝারি শিল্প বলতে কি বোঝো, আমরা শিল্প সম্পর্কে দাগ দিয়েছি, ওখান থেকে পড়লেই তোমরা পেয়ে যাবা। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় এটা করতে হবে। আর পরের অধ্যায় হলো তোমাদের পঞ্চম অধ্যায় বাংলাদেশে ও বাংলাদেশের নাগরিকত্ব, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, মানে এই অধ্যায় থেকে এমন কোনো জায়গা নেই যেখান থেকে প্রশ্ন আসে না। এবার প্রশ্ন হলো কোথা থেকে প্রশ্ন আসে। প্রথম পার্ট 1 তুমি তো অবশ্যই পড়বা, যেখানে লেখা ছিল সুনাগরিকের গুণাবলী, এটা তোমাকে পড়তে হবে, সুনাগরিকের গুণাবলীগুলো কি কি, ঠিক আছে? তো এটা যদি সুনাগরিকের গুণাবলীগুলো পড়ো তাহলে ইজিলিতে হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা আর কিছু পড়বো না, এদিকে বাংলাদেশের সুনাগরিক প্রতিবন্ধকতা এটা পড়বো না আমরা, এখানে আমরা এটা পড়বো, এই যে বাংলাদেশের সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরকরণে আমাদের কি কি, পার্ট 2.2 বাংলাদেশের মানে সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরকরণের উপায় কি, এটা আমরা পড়বো, এটা গয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব, এটা আমরা পড়বো। এখান থেকে দুইটা জিনিস পড়তে বললাম, প্রথম হলো পার্ট 1, পার্ট 2 পড়তে না বললাম, কিন্তু পার্ট 2 এর মধ্যে একটা টপিক পড়তে বললাম, সেটা হলো যে এটা সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরকরণের উপায়। আর পার্ট 3 পড়তে বললাম, মানে দুইটা টপিক তোমাকে পড়তে বলা হয়েছে এখান থেকে মূলত, ঠিক আছে? আর এখানে তোমার তেমন কিছু প্রয়োজন পড়বে না, নাগরিকের দায়িত্ব কর্তব্য এগুলো তেমন দরকার পড়ে না, যদিও আসে বাড়ায় লেখা যায়, প্রবলেম নেই। আচ্ছা, তারপরে এখানে সৃজনশীল আছে দুইটা, তো দুইটা সৃজনশীল খুবই গুরুত্বপূর্ণ সহকারে করবা, কেননা প্রত্যেকটা বিষয় হলো তোমাদের সৃজনশীল প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম এখান থেকে আসে। শেষ অধ্যায় ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু। বাংলাদেশের জলবায়ু থেকে প্রথমে পড়বো আমরা বাংলাদেশের জলবায়ু প্রকৃতি, এটা ইম্পর্টেন্ট, এই প্রকৃতি আমাদেরকে পড়তেই হবে। দেন বাংলাদেশের জলবায়ু প্রকৃতি পড়ার পরে আমাদের পার্ট 2 পড়তে হবে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ, এটা আমাদেরকে পড়তে হবে, তো এটাকে খুবই গুরুত্ব সহকারে পড়বা। তারপরে এখান থেকে যেগুলো পড়বা, এখানে তোমরা দেখতে পাচ্ছ দুর্যোগ, বন্যা, ভাঙন, বিভিন্ন আছে দুর্যোগ, পার্ট 3ও পড়বা। পার্ট 3 হলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি দুর্যোগ, এই দুর্যোগগুলো করবা। বিশেষ করে দুর্যোগের থেকে যেটা ইম্পর্টেন্ট, মানে এখানে মূলত দুর্যোগ পার্ট 3 এর থেকে আমি ইম্পর্টেন্ট দিব পার্ট 4 কে। কেউ যদি বলে যে ভাই আমি পার্ট 3 পড়লাম না পড়লা, দু একটা নৈমিত্তিক পারবা না, কিন্তু কি তোমাকে পার্ট 4 পারতে হবে, মূলত ম্যাক্সিমাম প্রশ্ন পার্ট 4 থেকেই আসে। জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় আমাদের করণীয় কি কি, এইটা তোমাকে পড়তে হবে এবং এখান থেকে তোমাকে 100% প্রশ্ন আসবে, এটা 100% গ্যারান্টি পার্ট 4, ঠিক আছে? পার্ট 4 তোমাকে মনোযোগ দিবে, মানে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন যদি আসে এই পার্ট 4 থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? বাকিটা তোমার পড়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে জাস্ট দুটো সৃজনশীল আছে, এই দুটো সৃজনশীল পড়ে নিবা, হয়ে গেল তোমাদের অর্ধবার্ষিকের ফুল প্রিপারেশন, ঠিক আছে? তো এগুলো পড়লে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কেউ ঠেকাতে পারবে না, ভালো রেজাল্ট করবা। তো এই ছিল ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ অধ্যায়। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।